আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের স্বদেশ এই কবিতাটি নিয়ে। এই কবিতাটি লিখেছেন আহসান হাবিব। আজকে আমরা এই কবিতাটির অনুশীলনীর 3, 6, 7, 8 এই 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো অনুশীলনীতে চলে যাই। তো এই হলো তোমাদের অনুশীলনী। এখানে 1 নম্বরে রয়েছে কবিতাটির মূল ভাব জেনে নিই। উপরে যে কবিতাটি রয়েছে তার মূল ভাব এই 1 নম্বরে দেওয়া রয়েছে এবং 2 নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তোমাদের এই 2 এবং প্রশ্নের উত্তর যে রয়েছে 4 নম্বরে, এটি নিয়ে আমরা একটা আলাদা আলাদা ভিডিও তৈরি করে আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব 3 নম্বর প্রশ্ন বলেছি ঘরের ভিতরের শব্দগুলি খালি জায়গায় দিয়ে বসিয়ে বাক্য তৈরি করি। এই যে ঘরে যে শব্দগুলো দেওয়া রয়েছে 4টি, এখানে শূন্য স্থান দেওয়া রয়েছে 4টি। এই শব্দগুলো শূন্য স্থানের যে কোনো একটিতে হতে পারে, সেটি আমরা উত্তরে দেখব। তো চলো 3 নম্বরের অ্যান্সার দেখে নিই। তো তোমাদের 3 নম্বরের অ্যান্সার হলো ক নম্বর, অনেক আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, তখন লোকে কেনা বেচা করতো ড্যাশ দিয়ে। এখানে তোমাদের 4টি ঘর থেকে আহ, যে কোনো একটি এখানে লিখতে হবে। তো এইখানে লিখবে করি। তারপর খ নম্বরে রয়েছে মেলা থেকে বোনের জন্য টুকটুকে লাল একটা জামা কিনে আনবো। গ নম্বরে রয়েছে জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। ওর ঘ নম্বরে রয়েছে বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলা কাকলি। তো এই দেখো ঘরে যে 4টি শব্দ দেওয়া রয়েছে, এই শব্দ দিয়ে 4টি শূন্যস্থান পূরণ করা হয়ে গেল। এরপর 6 নম্বরে চলে যাও। 6 নম্বরে রয়েছে টিক চিহ্ন। 6 নম্বর প্রশ্ন বলেছে ঠিক ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া থাকবে এবং অপশন দেওয়া থাকবে 4টি। এখান থেকে প্রশ্নটির উত্তর যা হবে সেখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে। এখানে ক নম্বর প্রশ্ন বলেছে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল। নদীর তীরে সাধারণত সারি সারি নৌকা রাখা থাকে, কিন্তু আমরা এখন উত্তরে চলে যাব। এই হলো 6 নম্বরের উত্তর। ক নম্বর, নদীর তীরে সারি সারি কি রাখা ছিল, এর উত্তর হবে 4 নৌকা। ক নম্বর, ছেলেটি সারাদিন কিভাবে কাটে, এর উত্তর হবে 2 মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। গ নম্বর রয়েছে স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে, এর উত্তর হবে 3 নিজের মনের মধ্যে। ঘ নম্বর বলেছে স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন, এর উত্তর 4 বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। তারপর নম্বর বলেছে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটক, কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এর উত্তর কিন্তু হবে 3 ছেলেটির মুখের প্রতিচ্ছবি। তো তোমরা টিক চিহ্ন পাওয়ার জন্য অবশ্যই কবিতাটি ভালো করে পড়ে নিবে। কবিতাটিতে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর। এরপর 7 নম্বর প্রশ্নে চলে যাও। নম্বরেও তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছি। এটা তোমাদের কবিতাটি থেকে শূন্যস্থান করতে বলেছি। এখানে বলেছি এই যে ছবি ড্যাশ, তারপর নিচে লাইনে আবার ড্যাশ মতো দেশ, তারপর রয়েছে ড্যাশ দেশের মানুষ নানা রকম বেশ, এরপর রয়েছে বাড়ি বাগান ড্যাশ সব মিলে এক ড্যাশ, এরপর রয়েছে নেই ড্যাশ নেই ড্যাশ তবুও আঁকতে পারি সবই।
তো চলো 7 নম্বরের উত্তর দেখে নিই। এই হলো 7 নম্বরের উত্তর। এখানে এ দেওয়া হয়েছিল, এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি, দেশের মানুষ, নানা রকম বেশ, বাড়ি বাগান, পাখপাখালি, সব মিলে এক ছবি, নেই তুলি, নেই রং, তবুও আঁকতে পারি সবই। তো এই হলো 7 নম্বরের উত্তর। এইগুলো এই উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা কবিতাটি লাইন বাই লাইন ভালো করে দেখে শুনে পড়বে, এবং ওগুলোই তোমাদের শূন্যস্থান, শব্দের অর্থ, টিক চিহ্ন এবং প্রশ্নের উত্তর এরকম আকারে আসতে পারে। এরপর 8 নম্বর প্রশ্ন চলে যাও। তো 8 নম্বর প্রশ্নে বলেছি, ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। এটিও এক প্রকার শূন্যস্থান। এখানে যে 3টি ফাঁকা ঘর রয়েছে, তার ডান দিকে যে 3টি ঘরের শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলো এই ফাঁকা ঘরে ব্যবহৃত করে নতুন অর্থপূর্ণ একটি বাক্য তৈরি করতে হবে। ক নম্বর প্রশ্ন বলেছি, একলা বসে আপন মনে বসে ড্যাশ। তো আমরা এই 3টি শব্দ থেকে এর উত্তর বেছে নিব, নিয়ে এই ফাঁকা ঘরে লিখব। তারপর খ নম্বর বলেছি, এমনি পাওয়া এই ছবিটি ড্যাশ নয় কেনা। এখানেও 3টি শব্দ দেওয়া রয়েছে, এই শব্দর উত্তর এখান থেকে বেছে নিয়ে ফাঁকা ঘরে লিখতে হবে। তারপর গ নম্বর বলেছি, এক পাশে তার জারুল গাছে দুটি ড্যাশ। এই 3টি শব্দ নিয়ে উত্তর, এই 3টি শব্দের মধ্যে উত্তরটি বেছে নিয়ে এই ফাঁকা ঘরে লিখতে হবে। তো 8 নম্বর প্রশ্ন, এটাও তোমাদের কবিতাটি থেকে হয়ে গেছে। কবিতাটি যদি তোমরা ভালো করে পড়ো, তাহলেই তোমরা এই 3টি প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে। তো চলো 8 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই হলো 8 নম্বরের উত্তর। ক নম্বর বলেছিল, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। তো এখানে কিন্তু দেখো নদীর ধারে এই কথাটি রয়েছে, এই কথাটি এখানে বসানো হয়েছে। তারপর খ নম্বর বলেছি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। অবশ্যই কবিতাটি টাকা দিয়ে, কড়ি দিয়ে, মুদ্রা দিয়ে কেনা নয়। এটি এমনি এমনিই হয় না, কড়ি দিয়েও কেনা যায় না। এটি কবির মনের ভাব, প্রকৃতি নিয়ে যে কবিতাটি লিখেছেন, এই কবিতাটি টাকা দিয়ে কেউ তৈরি করতে পারবে না, সেটাই এখানে বলেছে। আবার এটা তোমাদের কবিতাটির একটি চরণ হিসেবেও রয়েছে। গ নম্বরে চলে যাও, এক পাশে তার জারুল গাছ, দুটি হলুদ পাখি। তো এই হলো 8 নম্বরের উত্তর। 9 নম্বরে রয়েছে কর্ম অনুশীলন। নিচের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি। আমাদের দেশ সম্পর্কে তোমাদের একটি রচনা লিখতে বলতেছি, তার নাম দিয়েছে আমাদের দেশ। এই সম্পর্কে আমাদের যা যা লিখতে হবে তা তোমাদের নিচে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এইগুলো ব্যবহার করে তোমাদের একটি রচনা লিখতে বলেছে, সেটির নাম আমাদের দেশ। এখানে তোমরা রচনা লিখতে গেলে প্রথমেই লিখবে আমাদের দেশের নাম। আমাদের দেশের নাম বাংলাদেশ। এটি তোমরা অবশ্যই হেডলাইন করে লিখে দেবে। এটি একটি প্যারা তৈরি, তারপরে নিচে 2 থেকে 3 আঙ্গুল ফাঁকা রেখে লিখবে দেশের সীমারেখা ও আয়তন। এটি নিয়ে একটি প্যারা লিখবে। তারপর আবার 2 থেকে 3 আঙ্গুল ফাঁকা রেখে লিখবে রাজধানী। আমাদের রাজধানীর নাম কি তোমরা অবশ্যই জানো, সেটি নিয়ে একটি প্যারা তৈরি করবে। প্যারা বলতে একটু অনুচ্ছেদ, তোমরা 5-10 এরকম একটি লাইনের
অনুচ্ছেদ তৈরি করবে এবং ওটি লেখা হয়ে গেলে ঠিক 2 থেকে 3 আঙ্গুল ফাঁকা রেখে আবার লিখবে বিভাগীয় শহর। আমাদের বিভাগীয় শহরের নাম কি সেটি লিখবে। তারপর প্রধান নদ নদী, আমাদের দেশের প্রধান নদ নদী সম্পর্কে লিখবে, নাম লিখবে, তাদের সম্পর্কে কিছু লিখবে। তারপর আবার লিখবে জনসংখ্যা ও ভাষা, আমাদের মোট জনসংখ্যা কত, তারা কি কি ভাষায় কথা বলে সেটি লিখবে। এরপর লিখবে জাতীয় প্রতীক সমূহ, এখানে দেওয়া রয়েছে ফুল, ফল, মাছ, পশু পাখি। আমাদের জাতীয় ফুলের নাম কি, জাতীয় ফলের নাম কি, জাতীয় মাছ, জাতীয় পশু, জাতীয় পাখি, এগুলো নিয়ে একটি প্যারা অনুচ্ছেদ তৈরি করবে। তারপরে সর্বশেষ লিখবে প্রকৃতি ও পরিবেশ, এটি দিয়ে সুন্দরভাবে একটি বড় অনুচ্ছেদ তৈরি করবে। এই অনুচ্ছেদটি তোমরা অবশ্যই 10 থেকে 15 লাইন বিশিষ্ট করবে। এখানে তোমাদের যে নির্দেশনা দেওয়া রয়েছে এই নির্দেশনা অনুযায়ী তোমরা যদি লেখো, বর্ণনা করে অনুচ্ছেদ আকারে লিখতে পারো, তাহলেই আমাদের দেশ সম্পর্কে একটি রচনা হয়ে যাবে। তো এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে এই নির্দেশনাগুলো মনে রাখবে এবং পরীক্ষায় যদি তোমাদের মুখস্থ নাও থাকে তাহলে এই নির্দেশনা অনুযায়ী তোমরা অবশ্যই একটি পূর্ণাঙ্গ রচনা নিজেরাই তৈরি করতে পারবে। বন্ধুরা, এই হলো আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা 2 এবং 4 এই দুটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।